সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৌরভ কমার্স পয়েন্টের পক্ষ থেকে তোমাদেরকে হিসাব বিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় ক্রয় ও বিক্রয় পরিবহন। এটি হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ব্যবসায় জগতের একটা গুরুত্বপূর্ণ একটা উপাদান, যে ক্রয় ও বিক্রয় পরিবহন। আমরা সবাই জানি, আমরা যখন পণ্য ক্রয় করে নিয়ে আসি তখন সেক্ষেত্রে আমাদের ক্রয় পরিবহন দিতে হয়। আবার আমরা যখন কোথাও পণ্য বিক্রয় করি সেখানে আমাদেরকে পণ্যটা পৌঁছে দেওয়ার জন্য বিক্রয় পরিবহন সংগঠিত হয়। তাহলে এই ক্রয় ও বিক্রয়ের সাথে পরিবহনের কি সম্পর্ক এবং এই রিলেটেড আমাদের কোন ধরনের জাবেদা প্রদান করতে হয় এবং হিসাব সমীকরণে তাদের প্রভাবসমূহ কি, আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে যে জাবেদা, ক্রয় ও বিক্রয় পরিবহন রিলেটেড জাবেদা, প্রভাবসমূহ এবং এদের পিছনে লুকায়িত যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এরপরে আমরা এফওবি শিপিং পয়েন্ট এবং এফওবি ডেস্টিনেশন কি এবং সেগুলোর ব্যাখ্যা কি এবং সেগুলোর জন্য জাবেদা কি হয় আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেরি করে লাভ নাই, আমরা ক্লাস শুরু করি। আমাদের প্রথমত আমরা যখন পণ্য ক্রয় করে আনি, অর্থাৎ সেজন্য আমরা যে পরিবহন ব্যয়টা দিই সেটাকে আমরা বলি ক্রয় পরিবহন। আমি আবারও বলি, আমরা যখন পণ্য ক্রয় করে নিয়ে আসি, অর্থাৎ আমরা যখন কোথাও থেকে পণ্য ক্রয় করে আনি, মনে করো আমি ঢাকা থেকে চট্টগ্রামের দোকানের জন্য পণ্য ক্রয় করলাম, জাপান থেকে আমি বাংলাদেশের জন্য পণ্য ক্রয় করলাম, অর্থাৎ আমার দেশের জন্য, আমার এখানে ব্যবসা করার জন্য পণ্য ক্রয় করলাম। তাহলে এই যে একটা ভিন্ন জায়গা থেকে যে পণ্য ক্রয় করে যে আমার দেশ বা আমার জেলায় যে আনতেছি, এই মাঝপথে যে ক্রয় পরিবহন সংগঠিত হয় সেটাকে আমরা বলি ক্রয় পরিবহন। সেজন্য ক্রয় পরিবহনকে বলা হয় প্রত্যক্ষ খরচ। ক্রয় পরিবহনকে বলা হয় কি স্যার? প্রত্যক্ষ খরচ। ক্রয় পরিবহনকে বলা হয় স্যার প্রত্যক্ষ খরচ, অর্থাৎ এটা প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ খরচের আরেকটা নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। কি স্যার? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এটাকে আমরা প্রত্যক্ষ খরচ বা বিক্রিত পণ্যের ব্যয়ও বলতে পারি, যেটা ব্যবসায়ে পণ্য ক্রয়ের সাথে সংগঠিত, ক্রয়ের সাথে জড়িত। এছাড়া এই ক্রয় পরিবহনের অনেকগুলো নাম আছে, যেমন আমরা ক্রয় পরিবহনকে আন্তঃমুখী বহন খরচ বলতে পারি, আমরা ক্রয় পরিবহনকে আন্তঃপরিবহন বলতে পারি, আমরা ক্রয় পরিবহনকে পণ্য ক্রয়ের জন্য প্রদত্ত পরিবহন ভাড়া বলতে পারি। তাহলে এই যে ক্রয় পরিবহনকে আন্তঃমুখী বহন খরচ বা আন্তঃমুখী খরচ বা আন্তঃখরচ অথবা ক্রয় পরিবহন অথবা শুধুমাত্র পরিবহন দিয়ে আমরা এটাকে কি করতে পারি? সংজ্ঞায়িত করতে পারি। তাহলে আমরা ক্রয় পরিবহনে কয়টা নাম পড়লাম? আন্তঃমুখী বহন খরচ, আন্তঃখরচ, আন্তঃপরিবহন, আন্তঃমুখী বহন খরচ, আন্তঃপরিবহন, তারপর হচ্ছে আপনার পরিবহন, ক্রয় পরিবহন। এই সবগুলো যে কথা, ক্রয় পরিবহনও কি স্যার? একই কথা। আর এটাকে আমরা বলি প্রত্যক্ষ খরচ বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপাদান, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের উপাদান। এবার আসেন, আমরা যখন পণ্য ক্রয় করি, এই পণ্য ক্রয় করার জন্য আমরা জাবেদা প্রদান কি করি? ক্রয় হিসাব ডেবিট, সরি স্যার, আমরা এটার জন্য জাবেদা কি প্রদান করি? ক্রয় পরিবহন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটার জন্য আমার খরচ বৃদ্ধি পায়, সেজন্য মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এটার জন্য আমার নগদ টাকা চলে যায়, সেজন্য সম্পদ কি পাবে স্যার? হ্রাস পাবে। তাহলে ক্রয় পরিবহনের জাবেদা আমাদের অত্যন্ত সহজ, ক্রয় পরিবহন হিসাব ডেবিট অথবা শুধু পরিবহন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে এবার যদি ভিন্ন ভিন্ন নামগুলো থাকে, আন্তঃপরিবহন থাকলে আন্তঃপরিবহন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আন্তঃমুখী বহন খরচ থাকলে আন্তঃমুখী বহন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, পরিবহন থাকলে পরিবহন হিসাব ডেবিট, নগদান হিসাব স্যার কি স্যার? ক্রেডিট। আর এটার প্রভাব কি? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাবে। এটা একটা নর্মাল জাবেদা, যেটা আমরা 9-10 থেকে শিখে এসেছি। আচ্ছা, এরপরে যদি আমরা বিক্রয় পরিবহন নিয়ে আলোচনা করি, বিক্রয় পরিবহন কখন সংগঠিত হয়? যখন আমি আমার ব্যবসায়িক পণ্য যখন আমার ক্রেতার নিকট বিক্রয় করব, কখনো যদি আমাকে ওই পণ্যটা ক্রেতার দোরগোড়ায় পর্যন্ত পৌঁছে দিতে হয়, ক্রেতার বাসা পর্যন্ত পৌঁছে দিতে হয় বা ক্রেতার নির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছে দিতে হয়, তখন যদি আমাকে পরিবহন করা সংগঠিত হয়, ওই পরিবহনটাকে আমরা বলি বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহনেরও বিভিন্ন নাম আছে, যেমন বহুমুখী বহন খরচ বা বহি পরিবহন বা বিক্রয় পরিবহন। আর এটাকে আমরা বলি পরোক্ষ ব্যয়। এটাকে আমরা কি বলি স্যার? পরোক্ষ ব্যয় বলি। পরোক্ষ ব্যয় বা পরোক্ষ পরিচালন ব্যয়, পরোক্ষ পরিচালন ব্যয়। এটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে বিক্রয় উপরিব্যয়। এটার নাম হচ্ছে কি স্যার? বিক্রয় উপরিব্যয়। তাহলে আমরা বিক্রয় পরিবহনে আমরা পরোক্ষ ব্যয় বলতে পারি বা পরোক্ষ পরিচালন ব্যয় বলতে পারি অথবা বিক্রয় উপরিব্যয় বলতে পারি, অর্থাৎ এটা পরিচালন ব্যয়ে বসে এই আইটেমটা। তাহলে বিক্রয় পরিবহন আমরা ভিন্ন ভিন্ন নামগুলো কি বললাম? বহুমুখী বহন খরচ,
বহুমুখী বহন খরচ, বহি পরিবহন অথবা বিক্রয় পরিবহন। আর এই বিক্রয় পরিবহনের জাবেদা আমরা ঠিক সেম দিই, বিক্রয় পরিবহন হিসেব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটার জন্য আমার খরচ বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, এটার জন্য আমার সম্পদ হ্রাস পায়, নগদ হ্রাস পায়, তাহলে সম্পদ কী পাবে? হ্রাস পাবে। তাহলে আমরা এই দুটো জাবেদা আমরা আমাদের ক্লাস 9-10-এও সমাধান করেছি, তাহলে এগুলো দেখতে আমাদের অত্যন্ত ইজি মনে হয়। কিন্তু এখানে পরিবহনের সাথে আমাদের আরও দুটো তথ্য জড়িত আছে, এই দুটো তথ্য নিয়ে আমরা আলোচনা করব এখন। সেগুলো হচ্ছে যে এফওবি শিপিং পয়েন্ট এবং হচ্ছে এফওবি ডেস্টিনেশন। তাহলে আমরা এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে যে এই ক্রয় পরিবহন এবং বিক্রয় পরিবহনের সাথে দুটো পরিবহন কথা জড়িত আছে। একটা হচ্ছে এফওবি, একটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট, আর একটা হচ্ছে স্যার এফওবি, একটা হচ্ছে স্যার এফওবি শিপিং পয়েন্ট, আর একটা হচ্ছে স্যার এফওবি ডেস্টিনেশন। এফওবি ডেস্টিনেশন আর একটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট। আমাদেরকে একটু বুঝতে হবে এই এফওবি ডেস্টিনেশন মানে কি আর এফওবি শিপিং পয়েন্ট মানে কি। এফওবি ডেস্টিনেশন মানে কি আর একটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট মানে কি। তাহলে এফওবি ডেস্টিনেশন আর এফওবি, এখানে এফওবি মানে হচ্ছে ফ্রি অন বোর্ড, এখানে এফওবি পূর্ণরূপ হচ্ছে যে ফ্রি অন বোর্ড। এফওবি পূর্ণরূপ কি স্যার? ফ্রি অন বোর্ড। এই এফওবি পূর্ণরূপ হচ্ছে ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট কি, ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন কি। ভালো করে বুঝেন। আপনি যদি পণ্যের ক্রেতা হন, আমি আপনাদেরকে একটা ছোট্ট ডায়াগ্রাম বুঝাই। সাপোজ মনে করেন আপনি জাপান থেকে, অর্থাৎ আপনি জাপান থেকে বাংলাদেশে একটা পণ্য পারচেস করতেছেন। অর্থাৎ যিনি জাপানে আছে, সাপোজ মানে একটা মেশিন আনতেছেন বা যন্ত্রপাতি আনতেছেন একটা, তাহলে জাপান থেকে আপনি একটা যন্ত্রপাতি ক্রয় করতেছেন, কোথায় আসবে? বাংলাদেশে। তাহলে যিনি কিনতেছে উনি হচ্ছে ক্রেতা, উনি হচ্ছে কি স্যার? ক্রেতা। আর যিনি জাপান থেকে এটা বিক্রি করতেছে উনি হচ্ছে বিক্রেতা, উনি হচ্ছে কি স্যার? বিক্রেতা। এই এফওবি শিপিং পয়েন্ট এবং এফওবি ডেস্টিনেশন বোঝার জন্য আমাদেরকে এই দুটো জিনিস ভালো করে বুঝতে হবে, যেখানে বিক্রেতাকে ক্রেতাকে। তাহলে আমি যে বাংলাদেশে আছি আমি হচ্ছে বিক্রেতা, আর জাপান থেকে যার থেকে আমি যন্ত্রপাতিটা আনতেছি বা মেশিনটা আনতেছি সে হচ্ছে বিক্রেতা। এখন এখানে দুটো কাজ আছে, সেটা হচ্ছে এই জাপান থেকে বাংলাদেশে পণ্যটা সাপোজ মনে করো আমি ধরলাম সমুদ্রপথে আসবে। কিসে আসবে স্যার? সমুদ্রপথ আসবে। তাহলে এটা যদি সমুদ্রপথ আসতে যায় তাহলে এটা আসবে হচ্ছে জাহাজে করে। কিসে করে স্যার? জাহাজে করে। এখন দেখেন জাপান এই পণ্যটা আমাকে কোন জায়গায় এনে পৌঁছায় দিবে, এটা হচ্ছে বড় বিষয়। জাপান যদি বলে যে জাপান তার এই পণ্যটা জাপান বন্দর পর্যন্ত নিয়ে আসবে, অর্থাৎ জাপানের সমুদ্র বন্দর পর্যন্ত পৌঁছায় দিবে। ভালো করে বুঝেন কথাটা। জাপানের বিক্রেতা যদি বলে যে আমি আপনাকে পণ্যটা আমার দেশের সমুদ্র বন্দর পর্যন্ত পৌঁছে দিব, ওখান থেকে আপনি কোন দেশের জাহাজে নিয়ে যাবেন, কিভাবে নিয়ে যাবেন, কোন জাহাজে নিয়ে যাবেন, ট্রলারে নিয়ে যাবেন, স্টিমারে নিয়ে যাবেন, সম্পূর্ণ আপনার ব্যাপার। আমার বন্দর থেকে পণ্যটা জাহাজে ওঠার পরে ওই পণ্যটা আপনার কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় যত খরচাপাতি হবে সব আপনি বহন করবেন। ভালো করে বুঝেন জিনিসটা। জাপানের বিক্রেতা বলল যে আমি মেশিনটা আমার দেশের বন্দর পর্যন্ত পৌঁছে দিব। এবার বন্দর থেকে সেটা জাহাজে নিয়ে যাবেন না স্টিমার নিয়ে যাবেন না বোর্ডে করে নিয়ে যাবেন না নৌকায় করে নিয়ে যাবেন, কিভাবে নিয়ে যাবেন, কার দ্বারায় নিয়ে যাবেন, সব আপনার ব্যাপার। এবং এটা হচ্ছে যে জাপানের বন্দর। তাহলে এই বন্দর থেকে এই বন্দরে আসা এবং আপনার দোকানে আসা বা আপনার গুদামে আসা পর্যন্ত যাবতীয় যত পরিবহন খরচ আছে সব আপনাকে বহন করতে হবে। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ফ্রি অন শিপিং পয়েন্ট, অর্থাৎ এফওবি শিপিং পয়েন্ট, অর্থাৎ ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট। তাহলে এই প্রসেসটাকে আমরা বলি শিপিং পয়েন্ট, এই প্রসেসটাকে আমরা বলি কি শিপিং পয়েন্ট। তাহলে বিক্রেতা যদি শুধুমাত্র তার দেশের বন্দর পর্যন্ত আমাকে পণ্যটা পৌঁছায় দেয়, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাকে ওখান থেকে শুরু করে আমার দোকান পর্যন্ত আসা পর্যন্ত বা আমার গুদাম পর্যন্ত আসা পর্যন্ত যাবতীয় যত পরিবহন খরচ আছে সব কিছু আমাকে বহন করতে হবে, সব কিছু আমাকে কী করতে হবে? বহন করতে হবে। তাহলে এবার দেখেন, তাহলে এটাকে আমরা বলি ফ্রি অন বোর্ড এফওবি শিপিং পয়েন্ট।
তাহলে আমরা আশা করি এফওবি শিপিং পয়েন্ট জিনিসটা বুঝতে পারলাম যে এফওবি শিপিং পয়েন্টে পরিবহন খরচ আলটিমেট ক্রেতাকে বহন করতে হয়। এবং এখানে একটা কথা আছে, এইখানে যে সে যন্ত্রপাতিটা আপনাকে বুঝাই দিল, আপনার দেশের জাহাজে হোক বা আপনি যেখান থেকে করতে গেছে যন্ত্রপাতিটা বুঝে নিলেন এই জায়গায় জাপানের বন্দরে, তাহলে এই জাপান বন্দর থেকে এটা বাংলাদেশে বন্দর আসতে হবে, মনে করেন এটা বাংলাদেশের পতেঙ্গা বন্দর আসলো, তাহলে এই মাঝপথে এই পণ্যটার লাইবিলিটি কার, এটা একটা বড় বিষয় আছে। যে এতটুক যে জার্নি 2 দিনে 4 দিনের 5 দিনের 6 দিনের 10 দিনের যতদিন লাগে এটা এক বন্দর থেকে আরেক বন্দর আসতে, আবার এই যে মাঝপথে যেটা পণ্যটা যে ক্ষতি হয়ে যাওয়ার যে একটা সম্ভাবনা বা এটা যে ডেস্ট্রয় হওয়ার যে একটা সম্ভাবনা, চুরি হয়ে যাওয়ার যে একটা সম্ভাবনা, এই লাইবিলিটিটা কার? অবশ্যই মনে রাখবেন এফওবি শিপিং পয়েন্টে পণ্যের দায়ভার কিন্তু ক্রেতা বহন করবে। কখন? এই বন্দর থেকে পণ্যটা খালাস হওয়ার পরে, অর্থাৎ এখান থেকে যখন এই জাহাজে উঠে যাবে তখন থেকে পণ্যটার দায়িত্ব সম্পূর্ণ কার উপর? ক্রেতার উপর চলে যাবে। তখন এই পণ্যটা এবার মাঝপথে হারাই গেলেও ক্রেতার লাইবিলিটি, মাঝপথে সমুদ্রের জাহাজ ডুবে গেলেও ক্রেতার লাইবিলিটি, আনার সময় চুরি হয়ে গেলেও ক্রেতার লাইবিলিটি। তার মানে আমরা বুঝতে পারলাম এফওবি শিপিং পয়েন্টে পণ্য বিক্রেতা যখন পণ্যের মালিকানা ছেড়ে দিবে সেখান থেকে শুরু করে দোকানে আসা পর্যন্ত পণ্যের সম্পূর্ণ লাইবিলিটি হচ্ছে ক্রেতার, সম্পূর্ণ লাইবিলিটি কার? ক্রেতার। তাহলে এটাকে আমরা বলি এফওবি শিপিং পয়েন্ট। তাহলে আশা করি আমরা এফওবি শিপিং পয়েন্টটা বুঝতে পারলাম, যেখানে হচ্ছে বিক্রেতা পরিবহন খরচ বহন করবে না, পরিবহন খরচ বহন করবে ক্রেতা। নির্দিষ্ট একটা জোনে এসে বিক্রেতা পণ্যটার মালিকানা ছেড়ে দিবে, সেখান থেকে ক্রেতা তার মালিকানা গ্রহণ করে নিজ দায়িত্বে পণ্যটা তার দোকানে নিয়ে আসবে। এটা আমরা এফওবি শিপিং পয়েন্ট। তাহলে এটা যদি ইন্টারন্যাশনালি না হয়, এটা যদি দেশের মধ্যে হইতো, অর্থাৎ এটা যদি এক জেলা থেকে আরেক জেলা হইতো, যেমন মনে করেন এটা যদি ঢাকা থেকে, যেমন মনে করেন এটা যদি আপনার ঢাকা থেকে যদি এটা যদি চট্টগ্রাম হইতো, সাপোজ মনে করেন এটা ঢাকা থেকে চট্টগ্রাম হচ্ছে, তাহলে ঢাকা থেকে যদি চট্টগ্রাম হয় তাহলে মনে করেন ঢাকার কারওয়ান বাজার থেকে, তাহলে ঢাকার কারওয়ান বাজার থেকে এটা চট্টগ্রামের চকবাজার আসবে, তাহলে ঢাকার কারওয়ান বাজার থেকে চট্টগ্রামের চকবাজার আসবে। তাহলে কারওয়ান বাজারে যে দোকান থেকে পণ্যটা কিনছে সেই দোকানের থেকে পণ্যটা বের হওয়ার পরে মাঝপথে যাবতীয় যত রাস্তা আছে, যে হাইওয়ে যেটা আছে, এইটার পুরো পরিবহনের দায়িত্ব কার? ক্রেতার, অর্থাৎ চিটাঙ্গে যিনি আছে ওনার। তাহলে এখানে দোকান থেকে বের হয়ে যাওয়ার পরে পণ্য এটা লাইবিলিটির দোকানদার বহন করবে না, এটাকেও আমরা এফওবি শিপিং পয়েন্ট হিসেবে ধরতে পারি। তাহলে আমরা মোটামুটি এফওবি শিপিং পয়েন্ট কি জিনিসটা আমরা বুঝতে পারলাম। এই এফওবি শিপিং পয়েন্টে যদি পণ্য ক্রয় বিক্রয় করে, তাহলে এফওবি শিপিং পয়েন্টে পণ্য ক্রয় বিক্রয় করলে জাবাদা কি দিতে হয়? আসেন, ক্রেতাকে জাবাদা দিতে হবে ক্রয় পরিবহন ডেবিট, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব স্যার ক্রেডিট। তাহলে এটার জন্য হচ্ছে তার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, এটার জন্য হচ্ছে তার সম্পদ কি পাবে? হ্রাস পাবে। তাহলে আমরা আশা করি এফওবি শিপিং পয়েন্ট কি আমরা জিনিসটা মোটামুটি বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার, তাহলে এফওবি শিপিং পয়েন্ট কি আমরা মোটামুটি সেই জিনিসটা বুঝতে পেরেছি। তাহলে মনে রাখবেন এফওবি শিপিং পয়েন্টে পণ্যের ক্রয় পরিবহন বহন করবে হচ্ছে যে ক্রেতা, পণ্যের বহন খরচ পণ্যের পরিবহন বহন করবে কে? ক্রেতা, এফওবি শিপিং পয়েন্টের মধ্যে। আবার এটাকে হচ্ছে আমরা আপনার এই জাবেদাটাকে আমরা বলি কালান্তিক মজুত পদ্ধতি জাবেদা, অর্থাৎ পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, কালান্তিক মজুত পদ্ধতি জাবেদা। আমরা যদি এটা যদি নিত্য মজুত পদ্ধতি জাবেদা দিতে যাই তখন আমাদের জাবেদা হবে হচ্ছে যে সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটার জন্য হচ্ছে আমাদের মজুত পণ্য বৃদ্ধি পায়, এটার জন্য আমাদের সম্পদ আসে। তাহলে মজুত পণ্য বৃদ্ধি পেলে সম্পদ বৃদ্ধি পাবে, আর নগদ হ্রাস পেলে সম্পদ কি পাবে? হ্রাস পাবে। এটা হচ্ছে কালান্তিক মজুত পদ্ধতি, এটা হচ্ছে নিত্য মজুত পদ্ধতি। অর্থাৎ এটাকে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বলে, এটাকে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলে, অর্থাৎ নিত্য মজুত পদ্ধতি, কালান্তিক মজুত পদ্ধতি। তাহলে আমরা দুই পদ্ধতি চাইলে দুই রকম জাবেদা দিতে পারবো, বোথ আর কারেক্ট। আসেন তাহলে আমরা মোটামুটি এফওবি শিপিং পয়েন্ট কি, এফওবি শিপিং পয়েন্টের জাবেদা কী দিতে হয় সেটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আসেন এরপর আমাদেরকে এটাকে আপনি ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন যে কোনো কিছুই বলতে পারবেন। এরপর আমরা বুঝি এফওবি ডেস্টিনেশনটা কি। এফওবি ডেস্টিনেশনটা কি? এবার ধরেন আমি তো আপনাকে প্রথমে বুঝালাম যে জাপানের থেকে যার থেকে আপনি পণ্যটা কিনছেন সে প্রথমে আপনাকে শিপিং পয়েন্টে এখানে সে মালিকানা ছেড়ে দিচ্ছে, এখান থেকে সম্পূর্ণ আপনি আনতেছেন। কিন্তু এফওবি ডেস্টিনেশনে কীরকম হয়? এফওবি ডেস্টিনেশন হচ্ছে সে এখান থেকে যন্ত্রপাতি এটা তার বন্দরে আসবে,
তারপর সেখান থেকে সেটা জাহাজ করে হোক, স্টিমার করে হোক, সেটা যেভাবে হোক, সে পণ্যটা পুরো সমুদ্র পথেটা পাড়ি দিয়ে আপনার একেবারে গুদাম পর্যন্ত এনে দিবে। সে বন্দর না, একেবারে গুদাম পর্যন্ত, একেবারে মনে করেন আপনার গুদাম পর্যন্ত। তাহলে এটা স্লাইকেস কীরকম? ওই যে আমরা পণ্য কুরিয়ারে অর্ডার দিই না, আমরা পণ্য কুরিয়ারে অর্ডার দেওয়ার পরে ডেলিভারি বয় একেবারে আমাদের ঘরের দোরগোড়া পর্যন্ত এনে দেয় না। যদিও আমরা পরিবহন খরচটা আমরা পরিশোধ করি, কিন্তু এই পরিবহনে আলটিমেট দায়িত্বটা কার উপর? বিক্রেতার উপর। তাহলে এফওবি ডেস্টিনেশনে, এফওবি ডেস্টিনেশনে কিসে স্যার? এফওবি ডেস্টিনেশনের মধ্যে পণ্যের পরিবহনের দায়িত্ব কার? বিক্রেতার। তাহলে এফওবি ডেস্টিনেশন সত্য নিয়ম অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে জাপান থেকে বিক্রেতা পণ্যটা তার দেশের বন্দর হয়ে পুরো সমুদ্রপথ হয়ে আপনার দেশের বন্দর থেকে শুরু করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে বিক্রেতার। তাহলে আপনি পণ্যের মালিকানা পাবেন হচ্ছে কোন জায়গায়? এখানে আসলে। অর্থাৎ ক্রেতা হচ্ছে পণ্য বুঝে নেবে কোথায়? তার গুদামে চলে আসলে, তার দোকানে চলে আসলে এখান থেকে বুঝে নেবে না। আগের মতো এফওবি শিপিং পয়েন্টের মতো বন্দর থেকে বুঝে নেবে না, সে বুঝে নেবে হচ্ছে যে তার দোকানে আসার পরে মালেটা বা যেখানে এফওবি ডেস্টিনেশনে যতটুকু সীমানা নির্ধারণ করা আছে বা যতটুকু এরিয়া নির্ধারণ করা আছে সেখানে আসার পরে। এবার আসেন, এফওবি শিপিং পয়েন্টে এই পুরো পথে পণ্যের লাইবিলিটি ছিল ক্রেতার উপর, কিন্তু এফওবি ডেস্টিনেশনের মধ্যে এই যে পণ্যটা যে জাপান দেশ থেকে বন্দর হয়ে পুরো সমুদ্রপথ হয়ে আমার দেশের বন্দর হয়ে আমার দোকানে আসবে, এই পুরো জায়গার পণ্যের লাইবিলিটি হচ্ছে বিক্রেতার। পণ্যের লাইবিলিটি হচ্ছে কাস্তার, বিক্রেতার। তাহলে আমরা বুঝতে পারলাম এফওবি শিপিং পয়েন্টে পণ্যের লাইবিলিটি হচ্ছে ক্রেতার, আর এফওবি ডেস্টিনেশন হচ্ছে পণ্যের লাইবিলিটি কার? বিক্রেতার। ব্যাপারটা এরকম না যে আমরা একটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিলাম, যে খাবারটা আমার বাসায় আমি পেমেন্ট সব করে ফেলছি, হয়তো বা ক্যাশ অন ডেলিভারি এরকম সামথিং কিছু। হয়তো দেখা যাচ্ছে আমি পাঠাও থেকে অর্ডার দিলাম, ক্যাশ অন ডেলিভারি, আমার বাসায় আসলো খাবারটা, আমি এটা একটা কেক ধরে সাপোজ মনে একটা কেক, আমি কেকটা খুলে দেখলাম যেটা পুরো ডেস্ট্রয় হয়ে গেছে, এটার নামটা সব মুছে গেছে, ডিজাইন সব পাল্টে গেছে। তা আমি কি জীবনে এই কেকটা নিব না? তার মানে আমি কিন্তু কেকটা আনার জন্য কিন্তু পরিবহন খরচ দিব, কিন্তু আমার তো আমার পণ্যের মূল্যের ভিতরে কিন্তু আমার কি থাকবে? পরিবহন খরচটা থাকবে। কিন্তু এরপরেও আমি কিন্তু এই পণ্যটা নিব না, আমি টাকাও দিব না, পণ্যও নিব না। তার মানে এই পুরো যে প্রসেসে এফওবি ডেস্টিনেশন প্রসেসে পণ্যের লাইবিলিটি কে নিবে? পণ্যের লাইবিলিটিটা নিবে হচ্ছে যে পণ্যটা বিক্রয় করবে বিক্রেতা নিবে। তাহলে এবার এফওবি ডেস্টিনেশনও হচ্ছে আপনার জাবেদা হয়। এফওবি ডেস্টিনেশনও আপনি পণ্য বিক্রি করলে আপনাকে জাবেদা দিতে হবে। সেক্ষেত্রে আপনার জাবেদা কী হবে? বিক্রয় পরিবহন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এটার জন্য মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এটার জন্য সম্পদ কি পাই? হ্রাস পায়। মনে রাখবেন, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জাবেদা, আমরা তো এফওবি শিপিং পয়েন্টে বুঝলাম যে এফওবি শিপিং পয়েন্টের যে জাবেদাটা সেটা ক্রেতা দিয়েছিল, কারণ পরিবহন খরচ সে বহন করেছে। কিন্তু এফওবি ডেস্টিনেশনের যে জাবেদা, এই জাবেদাটা কে দিয়ে থাকবে? এই জাবেদাটা দিবে হচ্ছে বিক্রেতা। এই জাবেদাটা কে দিবে? বিক্রেতা দেবে। এই জাবেদাটা কে দিবে? বিক্রেতা পরিশোধ করে, বিক্রেতা প্রদান করে থাকবে যে বিক্রয় পরিবহন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এফওবি ডেস্টিনেশনের জাবেদা দিবে হচ্ছে বিক্রেতা, আর এফওবি শিপিং পয়েন্টের জাবেদা দিবে হচ্ছে পরিবহনের কে? ক্রেতা। তাহলে আশা করি আমি আপনাকে এফওবি শিপিং পয়েন্ট এবং এফওবি ডেস্টিনেশনটা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে, এবং আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যে এফওবি শিপিং পয়েন্টকে, এফওবি ডেস্টিনেশনকে। মনে রাখবেন, এফওবি পূর্ণরূপ হচ্ছে ফ্রি অন বোর্ড, অর্থাৎ ফ্রি অন বোর্ড। আর এফওবি শিপিং পয়েন্ট মানে হচ্ছে যে পণ্যের ক্রয় পরিবহন ক্রেতা পরিশোধ করবে, আর এফওবি ডেস্টিনেশন মানে হচ্ছে পণ্যের ক্রয় পরিবহন বিক্রেতা পরিশোধ করবে। আর এফওবি শিপিং পয়েন্টে পণ্যের লাইবিলিটি হচ্ছে ক্রেতার, এফওবি ডেস্টিনেশন হচ্ছে পণ্যের লাইবিলিটি কার? বিক্রেতার। আশা করি তোমাদেরকে টপিকটা বুঝাতে সক্ষম।